রাজস্ব আদায়ে ভর করে আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট, ঘাটতি ২.৫ লাখ কোটি টাকার বেশি। অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে লাভ নেই বললেন অর্থমন্ত্রী। স্বস্তি চান সাধারণ মানুষ। ঢলের পানিতে সুনামগঞ্জে ভাঙল বাঁধ, আতঙ্কে স্থানীয়রা। সিলেটে বেড়েছে নদ নদীর পানি, নগরে এখনও জলাবদ্ধতা। এবং এনডিএ জোটকে সরকার গঠনে আমন্ত্রণ ভারতের রাষ্ট্রপতির। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা কংগ্রেসের। মোদির শপথে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। শুরুতেই বাজেটের খবর। দেশের ইতিহাসে ৫৩তম বাজেট ঘোষণা হবে আজ। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এর আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী দেবাশিস রায়, সরাসরি যাচ্ছে তার কাছে। দেবাশিস, সব মিলিয়ে আসলে নতুন অর্থ বছর একটি শুরু হতে যাচ্ছে এবং নতুন অর্থ বছরের যে বাজেট প্রস্তাবনা সেটিও কিন্তু আজকে এই ৬ জুন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আপনারা এরই মধ্যে জেনেছেন যে এই বাজেটকে উত্থাপন করার জন্য যে প্রক্রিয়াগুলি থাকে সেই প্রক্রিয়াগুলির মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান সরকারের মন্ত্রিসভার বৈঠক। এবং সেই বৈঠকটি অল্প কিছুক্ষণ আগেই শুরু হয়েছে সংসদ ভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই মন্ত্রিপরিষদ বিভাগের যে বৈঠকটি, সেই বৈঠক থেকে কিন্তু ৭,৯৭,০০০ কোটি টাকা, প্রায় ৮ লাখ কোটি টাকার যে বাজেটের প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে নতুন অর্থ বছরের জন্য, সেই বাজেট প্রস্তাবনা নিয়েই কিন্তু আলোচনা হবে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে। এবং মন্ত্রিসভার বিশেষ বৈঠক থেকেই এই বাজেটটির প্রস্তাবনাটি অনুমোদন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে এই পুরো ডকুমেন্টসগুলো প্রস্তুত করেছে এরই মধ্যে। সেই প্রস্তাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি অনুমোদন করবেন এবং সেটি অনুমোদনের পরেই সেটি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমেই কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হবে। এবং রাষ্ট্রপতির অনুমোদনের পরেই কিন্তু এই বাজেট প্রস্তাবনাটি অর্থমন্ত্রী উত্থাপন করবেন জাতীয় সংসদে। আপনারা জানেন যে টানা চতুর্থ মেয়াদে নতুন সরকারের এটি প্রথম বাজেট। একই সঙ্গে নতুন যিনি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আ.হ.ম মোস্তফা কামালের যে আর্থিক কাঠামো, অর্থাৎ রাষ্ট্রের ব্যয় নির্ধারণের যে প্রক্রিয়াটি ছিল সেই ধারায় কিন্তু নতুন করে A.H. মাহমুদ আলী অর্থমন্ত্রী, তার এটি প্রথম বাজেট। তিনি একজন কূটনীতিক, সেই কূটনীতিক হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বটি পেয়েছেন। সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি প্রথম বাজেটে আসলে কিভাবে তার বাজেট প্রক্ষেপণ করবেন এবং কিভাবে রাষ্ট্রের আয় ব্যয়ের সূচকগুলো নির্ধারণ করবেন সেটি কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে খাত সংশ্লিষ্ট সবাই বলছেন যে এবারের বাজেটটি একটি চ্যালেঞ্জিং বাজেট হবে মূল্যস্ফীতি কমানোর জন্য। বিকেল ৩টায় এই আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে। এর মধ্যে যদি কোনো ধরনের কোনো আপডেটস আসে বা নতুনভাবে কোনো তথ্য হালনাগাদ হয়, আমরা আবারও আপনাদেরকে সেই তথ্যগুলো সংসদ ভবন থেকে জানাবো। তো এই ছিল এখন পর্যন্ত বাজেট প্রস্তাবনা উত্থাপনের আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকালে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করতে জাতীয় সংসদের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের কথা বলেন তিনি। সাধারণ মানুষের জন্য কি দিচ্ছেন স্যার এবার? যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু বেশি করে লাভ নাই। বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, যাচ্ছে তার কাছে। সবুজ, শুরুতে আমরা স্বাগত জানাচ্ছি। এবং যেমনটি আমরা বলছিলাম যে এবারের বাজেটের যে মূল প্রতিপাদ্য, আমরা যদি বলি যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার, আসলেই কি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার সেটি আসলে কতটা প্রতিফলিত হবে বলে মনে করেন যে সম্ভাব্য যে আকার আছে বাজেটের সেই অনুযায়ী? আমরা যদি প্রথমে একদম সরাসরিতে বাজেটের আকার দিয়ে কথা বলি, মূল্যস্ফীতির লাগাম টানার জায়গা থেকে কথা বলি এবং প্রবৃদ্ধির জায়গা থেকে কথা বলি, তাহলে কিন্তু এটি সাবধানী বাজেট বলা যায়। সংকোচনমুখী যে বাজেট সেটি আমরা এর আগের গত 2 অর্থ বছরে দেখেছি 12% বেশি করে আগের বছরের থেকে বাজেটের আকার বেড়েছে। এবার কিন্তু 4.5%-এর কিছুটা বেশি বাজেটের আকার বাড়ছে, অর্থাৎ বেশ সাবধানী, অর্থাৎ যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটাকে সামনে রেখেই কিন্তু আগানো হচ্ছে। আমরা যদি দেখি যে এবার যেভাবে মূল জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে 6.75%,
এটা কিন্তু গত অর্থ বছর বা চলতি অর্থ বছরের ছিল কিন্তু লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7.5%, অর্থাৎ কিছুটা কিন্তু কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ যে ব্যয় সংকোচন, অর্থাৎ যেখানে ব্যয় করতে গেলে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু একটা সাবধানী জায়গা বলা যায়। কম্প্যারিজনের জায়গা থেকে আমরা কিন্তু যেটা বলছিলাম যে মূল্যস্ফীতিটা কিন্তু এবারে বাড়ানো হয়েছে, লক্ষ্যমাত্রা বাড়ানো হতে পারে, যেটা উত্থাপন করা হবে, এবং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিন্তু কমানো হচ্ছে, বাজেটের আকার বাড়ানো হয়েছে। তো সব দিক থেকে কিন্তু আমরা একটি দেখছি যে স্বাভাবিক একটি প্রতিচ্ছবি বলা যায় বাজেটে আছে, যেখানে প্রবৃদ্ধির শুধুমাত্র উচ্চাকাঙ্ক্ষা দিলেই তো হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা একটু দেখে আসতে চাই আসলে কোন কোন খাতে এখন পর্যন্ত, অর্থাৎ যে আমরা যদি বলি যে এখন পর্যন্ত বরাদ্দ যেগুলো দেওয়া হয়েছে, ভর্তুকি দেওয়া হচ্ছে কোনগুলোতে, এগুলো সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিষয় রয়েছে। তারা একটু জানতে চায় আসলে যে কোন কোন খাতগুলোতে আসলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসলে আমরা যদি বলি যে বরাদ্দের জায়গা থেকে আসলে আমরা যদি একটু দেখি, সবুজ যদি একটু দেখান যে আমরা যদি দেখি যে বরাদ্দ পাওয়া 10টা মন্ত্রণালয় রয়েছে এডিপিতে বরাদ্দ, যেটি অলরেডি হয়ে গেছে। তো আমরা দেখা যাচ্ছে স্থানীয় সরকার বিভাগে রয়েছে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পাচ্ছে, তারপরে বিদ্যুৎ বিভাগ রয়েছে 3 নম্বরে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রয়েছে 4 নম্বরে, যেটা আমরা বারবারই বলি আসলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার কথা, সেটি মোটামুটিভাবে গুরুত্ব পেয়েছে। তবে খুব যে বেশি গুরুত্ব পেয়েছে সেটা কিন্তু না, তারা নাম্বার 4 এবং 5-এ থাকলেও কিন্তু বরাদ্দটা বেশ খানিকটা কম, অর্থাৎ প্রথম যে খাত রয়েছে তার অর্ধেকেরও কম, দ্বিতীয় যে মন্ত্রণালয় রয়েছে তার চেয়ে অর্ধেকেরও কম। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে কিন্তু সেইভাবে যেভাবে আমরা যে স্মার্ট বিনির্মাণের পথে যেতে চাই, গবেষণামূলক একটি জায়গায় পৌঁছাতে চাই, মানব সম্পদ উন্নয়নের জায়গা থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই খাতগুলোতে আরও আসলে বরাদ্দ বাড়ানোর সুযোগ রয়েছে। যেহেতু আমরা এখন উন্নয়নের গতিধারা ধরে রাখার জন্য যোগাযোগ অবকাঠামোতে বেশি গুরুত্ব দিচ্ছি, যার জন্য কিন্তু স্থানীয় সরকার বলি বা সড়ক পরিবহন বিভাগ বলি সেখানে গুরুত্ব রয়েছে, এবং যেহেতু আমাদের বিদ্যুৎ জ্বালানির একটি অংশ, সেই জ্বালানির অংশ সমগ্র অর্থনীতির যেটি সরবরাহ করা হয়, পাম্পিং করা হয়, সেই খাতগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মানব সম্পদের উন্নয়ন ঘটানোর কিন্তু একটা প্রয়াস দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু দেখে আসতে চাই যে আসলে যেখানে ভর্তুকি দেওয়া হচ্ছে, যেই খাতগুলোতে ভর্তি দেওয়া হওয়ার জন্য প্রস্তাব রাখা হচ্ছে, সেই খাতগুলো যদি একটু দেখান তাহলে সেক্ষেত্রে আসলে একটু হচ্ছে যে খাত ভিত্তিক বরাদ্দ রয়েছে, মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ রয়েছে, এর পরেও কিন্তু কিছুটা স্বস্তি দিতে, যে এই যে সাধারণ মানুষের স্বস্তি দিতে কিন্তু খাত ভিত্তিক কিছুটা প্রণোদনা রয়েছে। আমরা দেখছি যে এই যে বাজেটটি আসতে যাচ্ছে সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি কিন্তু প্রায় 33,000 কোটি টাকা ভর্তুকি প্রণোদনার পেছনে ব্যয় বাড়ানো হয়েছে, যেটি 1,33,000 কোটি টাকা হতে পারে। চলতি অর্থ বছরে কিন্তু এই বরাদ্দ রয়েছে 1,174 কোটি টাকা। তো বেশ বড় ধরনের আর কি এই কাজগুলো করা হয় জনগণকে তাৎক্ষণিক সুবিধা দেওয়ার জন্য, যেন না হয়। তো আমরা যদি একটু দেখে আসি যে কোন খাতে আসলে কতটুকু বরাদ্দ দেওয়া হচ্ছে, প্রথমেই এই বিদ্যুৎ খাত ভর্তুকি রয়েছে, ভর্তুকি প্রণোদনা সবচেয়ে বেশি পাচ্ছে বিদ্যুৎ খাত, সেখানে 40,000 কোটি টাকা হয়তো এবার বরাদ্দ থাকতে পারে। এরপরে রয়েছে এলএনজি আমদানিতে, যেটি জ্বালানিরই অংশ, সেখানে বরাদ্দ থাকতে পারে 7,000 কোটি টাকা, যেটি 6,000 কোটি টাকা রয়েছে এই চলতি অর্থ বছর। এরপরে রয়েছে কৃষি খাত। আমরা সবসময় যেটা দেখি যে কৃষিতে সুবিধা দিলে সেই সুবিধাটা কিন্তু জনগণের কাছে পৌঁছানোর কথা, কিন্তু তারপরে কৃষি পণ্যের মূল্য কিন্তু ঠিক সেভাবে আসছে না। তারপরেও বাজেটে কিন্তু এবার এই যে কৃষিতে ভর্তুকি প্রণোদনা 7,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। এরপরে রপ্তানি প্রণোদনা রয়েছে। আমরা রপ্তানি খাতের উন্নয়নে কিংবা রপ্তানি শিল্পের যে সহযোগিতা বলি, সেই যে সহযোগিতার জায়গাটাতে কিন্তু কিছুটা কমিয়ে দেওয়া হচ্ছে, এই খাতটাতে কমিয়ে দেওয়া হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে সেই খাতে সক্ষম হয়েছে তাদের প্রতিযোগিতা সক্ষমতায় বিশ্ববাজার দখলে। এরপরে যদি দেখি খাদ্যের মূল ভর্তুকি প্রণোদনা রয়েছে 7,000 কোটি টাকা, যেটি গত বা চলতি অর্থ বছরের চেয়ে 100 কোটি টাকা বেশি, কিছুটা বেড়েছে। এরপরে যদি আমরা দেখি রেমিটেন্স, যারা প্রবাসী আয় পাঠান, আমরা দেখেছি যে যখন রিজার্ভে ডলার সংকট বা বৈদেশিক মুদ্রার সংকট, সেই মুদ্রা সংকটের জায়গা থেকে কিন্তু যারা সহযোগিতা করেছেন সবচেয়ে বেশি, তাদের জন্যে কিন্তু যে বরাদ্দটা ভর্তুকি প্রণোদনা রাখা হচ্ছে সেটি গত বছরে যে যা রয়েছিল এবছরও তাই আছে, 6,200 কোটি টাকা আছে। সবুজ, যদি আমি বলি যে সাধারণ মানুষের যে আমরা আকাঙ্ক্ষার কথা বলি যে বাজেটটা আসলে কেমন হচ্ছে, সাধারণ মানুষ আসলে কেমন বাজেট চায়? আসলে আমরা সাধারণ মানুষের আসলে প্রত্যাশা, দিন শেষে তিনি ভালো থাকতে চান, দিন শেষে তিনি পণ্য মূল্য কম চান, দিন শেষে যে সামগ্রিক উন্নয়নটা টেকসই হোক, গবেষণায় বরাদ্দ বাড়ুক, শিক্ষায় বরাদ্দ বাড়ুক, এই সব কিছু নিয়ে আসলে মানুষের প্রত্যাশা রয়েছে। সব কিছুর প্রতিফলন বাজেটে সম্ভব নয়, তবু আমরা দেখে আসি আসলে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম যে প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি।
সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে দৈনিক আমিনুল ইসলামের আয় ৮ থেকে ৯০০ টাকা, যার তেল আনতে নুন ফুরায়। বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি কি সে বোঝে না, শুধু বোঝে বাজার করতে গেলে খালি টাকা ফুরিয়ে যায়। রুজি করে আমরা কিচ্ছু তাই না, আমরা খাইতে পারতাছি না। রিক্সা চালায় আগে তো কিছু আয় থাকতো, আয় নাই। একই মত এই শিক্ষার্থীর। শিক্ষা খাতের বাজেটটা যেন তুলনামূলকভাবে একটু বেশি থাকে, পরিবার থেকে খরচ চালাতে, ব্যয় বহন করতে, যাতে শিক্ষা ক্ষেত্রে যেন হিমশিম না খেতে হয়। চাকুরিজীবী এই যুবক আবার ভাবছেন ভিন্নভাবে। কর্পোরেট কোম্পানিগুলোকে আয়করের আওতায় এনে চাকরিজীবীদের করের বোঝা কমানোর দাবি তার। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সেগুলোকে কর ছাড় দিয়ে আমাদের মতো যারা ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপরে কর বোঝাটা চাপে দিচ্ছে। আমরা চাইবো যে ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা কমানো হয়। চলতি মাসে মূল্যস্ফীতি ৯.৮৯%। এমন পরিস্থিতিতে বাজারে পণ্যের দাম কমে আসুক এমন বাণী সাধারণ ভোক্তাদের। যারা গরিব তাকে দেওয়ার তো সম্ভব না সব জিনিস। এত কদিন বাদে তো ডিম 200 টাকা হইব ডজন। টাকা পাচার রোধে কি করছে সরকার, এমন প্রশ্ন ছিল অনেকেরই। অর্থ পাচার হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক ঘটনা যেগুলো আমাদের বুকের ভিতরে নাড়া দিচ্ছে। পাচারের উপরে সরকার বিশেষ করে নজরদারি করা হয়। এবারে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫,৪১,০০০ কোটি টাকা। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা সকলেরই চাওয়া আসছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে যেমন থাকবে দেশের এগিয়ে যাওয়ার পরিষ্কার রূপরেখা, তেমনি যেন তাদের দৈনন্দিন জীবনযাপনে থাকে স্বস্তির বারতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। না, আমরা দেখছিলাম সাধারণ মানুষের সবুজ ঠিকই আছে, কিন্তু আমি যদি একেবারে সাধারণ মানুষের জায়গা থেকে বলি যে আসলে বাজেট নিয়ে মানুষ এত কিছু বুঝে না। তারা সবচেয়ে বেশি যেটা জানতে চায় কোন কোন জিনিসের দাম বাড়লো, কোনটা আসলে কমলো, এবার আসলে কোনটা বাড়তে পারে, কোনটা এই জায়গাটা আসলে সুখবর কিন্তু কমই পাওয়া যাবে, কারণ যেহেতু রাজস্ব আদায় বাড়ানোর একটি পরিকল্পনা রয়েছে, এনবিআর উপর চাপ রয়েছে, সেই চাপের জায়গা থেকে আসলে মানুষজনের কতটা কর সুবিধা বা পণ্য মূল্যের সুবিধা দিতে পারে সেই জায়গাটা আছে। আমরা ভাবনার বিষয় আছে। আমরা যদি এক নজরে দেখে নিই, আসলে স্থানীয়ভাবে উৎপাদিত রেফ্রিজারেটর এসির দাম কিন্তু এবার বাড়ার একটি সম্ভাবনা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা যদি পরেরটা দেখি যে এমপিদের গাড়ি আমদানিতে কিন্তু এবার শুল্ক বসতে যাচ্ছে ৪৩% পরে, এবং এটা কিন্তু বড় ধরনের একটি ব্যয় বাড়বে তাদের গাড়ি আমদানিতে। এরপরে যদি আমরা দেখি মোবাইল ফোন এবং সিমের দামও কিন্তু বাড়বে, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষের সাথে ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ যেটি ব্যবহার করে সেটির দাম কিন্তু বাড়বে। তামাকজাত পণ্যের দাম আসলে এটি বরাবরই বেড়ে থাকে এবং এটি বাড়ানোর পক্ষে থাকে। এইটির দাম এবারও বাড়ছে এবং এটার কিন্তু একটা বড় ভোক্তা শ্রেণী রয়েছে, তারা কিন্তু আসলে একটু চাপে পড়বে, যদিও খুব একটা উৎসাহ দেওয়া হয় না। দাম বাড়ছে কিন্তু কাজু বাদাম, বৈদ্যুতিক বাল্ব, ওয়াটার পিউরিফায়ারের দামও কিন্তু বাড়ছে। অর্থাৎ এই যে আমরা ঘরে যে নিরাপদ থাকার জন্য বা সুস্থ থাকার জন্য বা ভালো থাকার জন্য যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলোর দাম কিন্তু বাড়ছে। আমরা সব তো আসলে যেটা বাড়ছে সেটা বলছি, জায়গাটা কিন্তু খুব কম জানতে চাই যে আসলে কোনটা দুধের দাম কমবে, 2.5 কেজি ওজনের প্যাকেটের সেটি একটু সুবিধা পাওয়া যাবে, বিদেশি চকলেটের কিছুটা সুবিধা পাওয়া যাবে, মোটরসাইকেল কিনতে গেলে কিছুটা সুবিধা পাবেন। যদিও দাম কমতির আসলে তালিকাটা কিন্তু বেশ ছোট, খুব বড় না। যেভাবে নিত্যপণ্যের দাম কমানোর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু জীবন রক্ষাকারী ওষুধের, পোলট্রি, মুরগির, ডিমের দাম কিছুটা কমতে পারে। এটি আমদানি এবং উৎপাদন পর্যায়ে তাদের যে র মেটেরিয়ালস লাগে, কাঁচামাল, সেখানে কিছুটা সুবিধা দেওয়া হতে পারে। ল্যাপটপের দাম কমার একটি সুখবর রয়েছে, যেটি আসলে ওই যেটা বলছিলাম যে ডিজিটাল বাংলাদেশের আসলে খুবই একটি একদিকে বলছিলেন যে যেমন ডিজিটাল, যেমন মোবাইল ফোন, স্মার্টফোনের দাম বাড়ছে, আবার অন্যদিকে আসলে তারা কিছুটা কমানোর একটি সুযোগ দিয়েছে। বিভিন্ন ধরনের মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু আমরা দেখছি যে কিছুটা কমবে, অর্থাৎ যে নিত্য প্রয়োজনে যে 17টি পণ্যের দাম যে বাড়ানো হচ্ছে সেটি কিন্তু এটি রয়েছে, যে কিছুটা সুবিধা রয়েছে। আমরা এক নজরে দেখে নিলাম। এখন দিন শেষে আসলে দেখার বিষয় যে যেখানে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে সেখানে আসলে কর আদায় কতটুকু সফলতা পাবে বা সফল হবে এনবিআর, সেটি আসলে রাজস্ব আদায়ের আসলে লক্ষ্যমাত্রার উপর নির্ভর করবে আসলে এই বাজেটটা কতটা আসলে সফল হতে যাচ্ছে। কামরুল হাসান সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। বাজেট নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। এদিকে দেশের উন্নয়নে বাড়ানো হয় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। আসন্ন 2024-25 অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় 5.5 লাখ কোটি টাকা। এছাড়া বিনিয়োগ ও রাজস্ব বাড়াতে থাকছে 15% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ। তবে অর্থনীতিবিদরা বলছেন অটোমেশন না হলে দুর্নীতি কমবে না, বাড়বে না কাঙ্ক্ষিত রাজস্বের প্রবৃদ্ধি। আর ব্যবসায়ীদের দাবি অরাজকতা ও হয়রানি বন্ধ করতে হবে ভ্যাট ব্যবস্থায়। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
জাতীয় বাজেটে নিজস্ব আয়ের একমাত্র উৎস দেশে রাজস্ব খাত। চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 5 লাখ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় ধরা হয় 4,30,000 কোটি ও অন্যান্য সূত্র থেকে রাজস্ব সংগ্রহের লক্ষ্য ছিল 70,000 কোটি টাকা। আসন্ন 2024-25 অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে রাজস্ব বিভাগের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে কর ও এনবিআর বহির্ভূত আয় হিসেবে ধরা হয়েছে 4,95,000 কোটি টাকা। তবে দেশের সার্বিক আয়ের কাঠামো অনুসারে রাজস্ব আদায় দ্বিগুণ হওয়ার সুযোগ থাকলেও তা হচ্ছে না বলে মত অর্থনীতিবিদদের। এজন্য বিকল্প না থাকা সত্ত্বেও অটোমেশন বাস্তবায়ন করছে না এনবিআর। সহজ মাধ্যম হলো ডিজিটালাইজ করা। 4 কোটি লোক মানে ট্যাক্স পেয়ার মতন করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে, আন্দাজ করা হয়। সার্ভে তো এনবিআর করাবে, এনবিআর তো করে না, তাদের মানে অন্য প্রবলেম আছে। তারা হয়তো আপনার ওই যে ঘুষ-টুস যে খায় এগুলো আপনার তাদের বন্ধ হয়ে যাবে। এনবিআর এর ভ্যাট আদায় নিয়েও রয়েছে নানা অভিযোগ। ব্যবসায়ীদের ভাষ্য, এনবিআর এর অব্যবস্থাপনার কারণে ইএফডি মেশিন স্বল্পতায় একই মার্কেটে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। যে দোকানগুলোতে বসানো হয়েছে 20টা দোকান থেকে মাল কিনতে যাবেন, 5 লক্ষ টাকার মাল কিনতে গেলে 5,50,000 টাকা হয়ে যাবে। আর পাশের দোকানগুলো যাদেরকে মেশিনটা দেওয়া হয়নি তাদের পড়বে 5 লক্ষ টাকা। কোন কাস্টমার ঢুকবে তাদের থেকে মাল নেওয়ার জন্য? ব্যবসায়ী ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে 15% কর দিলেই এবারের বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন সংশ্লিষ্টরা। এর আগে 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে 20,500 কোটি টাকা বৈধ করা হয়। সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় 2,064 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবারের বাজেট হতে যাচ্ছে বর্তমান সরকারের টানা 16তম বাজেট। 12 বার করে 24টি বাজেট উত্থাপন করেছেন সিলেটের 2 কৃতি সন্তান অর্থমন্ত্রী SM সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত। প্রথমবারের মতো অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করবেন আবুল হাসান মাহমুদ আলী। 52 বছরের পরিক্রমায় বাজেটের আকার বেড়েছে 1000 গুণের বেশি। এক নজরে দেখে নেব ইয়ানুর সিফুতের রিপোর্টে। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 1972 সালের 30 জুন উত্থাপন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট। 786 কোটি টাকার ওই বাজেটে ভর করে উন্নয়নের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত সোনার বাংলার। পরের 2 অর্থ বছরে তার হাতেই বাজেটের আকার ছাড়ায় 1000 কোটি টাকার সীমা। 1975 সালের 23 জুন 1549 কোটি 19 লাখ টাকা আয় ব্যয়ে দেশের চতুর্থ বাজেট উত্থাপন করেন ডক্টর AR মল্লিক। এরপর টানা 3 দফায় বাজেট দেন সামরিক শাসক জিয়াউর রহমান। পরের বছর 3,317 কোটি টাকার বাজেট উত্থাপন করেন মির্জা নুরুল হুদা। 1980 সালের 7 জুন জীবনের প্রথম বাজেট উত্থাপন করেন M সাইফুর রহমান। পরের বছরও তিনি তুলে ধরেন দেশের আয় ব্যয়ের হিসাব। এরপর 2 বছরে বাজেটের আকার 5,896 কোটি টাকায় নিয়ে যান আবুল মাল আব্দুল মুহিত। পরের 4 বছরে M সাইদুজ্জামান বাজেটের আকার ঠেকান 8,527 কোটি টাকায়। এরপর 2 বার MA মুমিন আর একবার ডক্টর ওয়াহিদুল হকের হাতে এই বাজেট দাঁড়ায় 12,960 কোটি টাকায়। বেগম খালেদা জিয়ার প্রথম দফার শাসন আমলে টানা 5 বার বাজেট উত্থাপন করেন M সাইফুর রহমান। 15,584 কোটি টাকা থেকে 23,170 কোটি টাকায় ঠেকে বাজেটের আকার। 1996 সালের 20 জুন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেন বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। পরে শেখ হাসিনা সরকারের প্রথম বাজেট নিয়ে হাজির হন অর্থমন্ত্রী শাহ AM S কিবরিয়া। 2001 সালের 7 জুন পর্যন্ত তার হাতে বাজেট বেড়ে দাঁড়ায় 42,306 কোটি টাকায়। পরের 5 বছর বাজেট উত্থাপন করেন M সাইফুর রহমান। 2003 সালের 12 জুন তার হাতেই প্রথম 50,000 কোটি টাকা পার হয় বাজেটের আকার। 3 দফায় মোট 12 বার জাতীয় বাজেট তুলে ধরেন সিলেটের এই কৃতি সন্তান। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2 বছর বাজেট ঘোষণা করেন ডক্টর AB মির্জা আজিজুল ইসলাম। দ্বিতীয় দফায় হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পর 2009 সালের 11 জুন দেশের ইতিহাসে লাখ টাকার বেশি বাজেট নিয়ে সংসদে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। টানা 10 দফায় বাজেট ঘোষণা করে রেকর্ড করা অর্থমন্ত্রী মুহিতের কর্মপরিকল্পনাতে 2 লাখ, 3 লাখ, 4 লাখ কোটি টাকার গণ্ডি পার হয় বাজেটের আকার।
এরপর টানা 5 দফা বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বাজেটের আকার ছাড়ায় 5 লাখ, 6 লাখ, 7.5 লাখ কোটি টাকার গণ্ডি। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দেশের 53তম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি ধরা হতে পারে 6.75%, আর 6.5% হতে পারে মূল্যস্ফীতিকে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টিপাত কমে যাওয়ায় কমতে শুরু করেছে সুরমা সহ সব নদীর পানি। সিলেটে সুরমা নদীর পানি উঁচু জায়গা থেকে নেমে গেলেও কিছু কিছু জায়গায় এখনও জলাবদ্ধতা রয়ে গেছে। এদিকে সুনামগঞ্জে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢলে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও এলাকা দিয়ে বাঁধ ভেঙে হাওরে প্রবেশ করছে পানি। সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনি বোঝাই 14টি ট্রাক জব্দ করেছে পুলিশ। সদর উপজেলার উমারগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। 14টি ট্রাকে মোট 125 টন চিনি আছে বলে জানিয়েছে পুলিশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজস্ব আদায়ে ভর করে আসছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। ঘাটতি 2.5 লাখ কোটি টাকার বেশি। অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে লাভ নেই বললেন অর্থমন্ত্রী। স্বস্তি চান সাধারণ মানুষ। এবং ঢলের পানিতে সুনামগঞ্জে ভাঙল বাঁধ, আতঙ্কে স্থানীয়রা। সিলেটে বেড়েছে নদ নদীর পানি, নগরে এখনো জলাবদ্ধতা। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুদ আলম খান। ধন্যবাদ ইনান। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।